কথা বলব। 7 ধরনের অবজেকশন। দেয়ার আর 7 টাইপস অফ অবজেকশনস। এই 7 ধরন কি কি? যদি আমরা উদাহরণ সহযোগে দেখতে চাই, তাহলে আমরা 7টা আলাদা টাইপ পাবো। তো চলুন আমি প্রথম আপনাদের বলবো যে নাম্বার 1 অবজেকশন যেটা, সেটা হচ্ছে বাজেটের অভাব, অর্থাৎ টাকার অভাব, টাকা নেই। 2 নম্বর অবজেকশন, বীমার বিষয়ে কথা বলার মতো সময় নেই। 3 নম্বর বিষয়, বীমা পলিসিতে আগ্রহ নেই। 4 নম্বর বিষয়, অন্য কিছু কিনতে চান, মানে বীমা নয় বা এলআইসি নয়। 5 নম্বর হচ্ছে এখন অতটা আর্জেন্ট নয়, পরে দেখবেন আর্জেন্সি প্রবলেম। 6 নম্বর হচ্ছে বীমা রিটার্ন কম। আর 7 নম্বর হচ্ছে রাজি আছেন, কিন্তু কবে কিনবেন তার প্রতিশ্রুতি নেই। কবে কিনবেন তার প্রতিশ্রুতি নেই। ওকে। তো আমরা এই মানে পয়েন্টগুলোকে গুরুত্বপূর্ণ আকারে দেখব। তো 7টা আমরা আপাতভাবে ধরনটা বুঝলাম, কিন্তু এর মধ্যে বড় বড় ধরন লুকিয়ে আছে। বাট আমি 7টা পয়েন্টে ভাগ করলাম। তো চলুন আপনাদেরকে দেখাবার জন্য আমি জাস্ট 7 টাইপ অফ অবজেকশনস। ওকে। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে বাজেটের অভাব, টাকার অভাব। এই অবজেকশনটা যখন আসবে না, দেখুন এটা একদম শুরুতেও আসতে পারে, আবার শেষেও আসতে পারে। যখন আপনি প্রেজেন্টেশন শুরু করছেন তখনও আসতে পারে, অ্যাপ্রোচ করছেন তখনও আসতে পারে, আবার একদম শেষে সব বোঝানোর পরেও আসতে পারে। এইটা যখন আসবে তখন কিন্তু আপনাকে খুব সাবধান হতে হবে। কারণ এর মধ্যে 80% হতে পারে চান্স যে মিথ্যা বলছেন, বিশেষত টাকার অভাব যখন বলছে, হ্যাঁ, মিথ্যা বলছে, হতে পারে। আর একটা হতে পারে যে পুরোপুরি মিথ্যা না হলেও তার, তিনি মনে করছে, সরি, সরি, তিনি মনে করছেন টাকার অভাব হবে, আসলে হবে না। তাই এটা অত্যন্ত সেনসিটিভ, এবং এটা খুব কঠিন অবজেকশন হ্যান্ডেল করা। কিন্তু কি করে করবেন আমি বলে দেব, কিছুটা আজকে আন্দাজ দেব। কিন্তু অ্যাকচুয়ালি এগুলো টোটালি শেখাবো আমি 6টা ক্লাসে। 6টা আমি লিখেছি, বাট 6টার জায়গায় হয়তো 7টা, ইভেন 8টা ক্লাসও হতে পারে, 7টা হবে ধরে রাখুন। 7টা ক্লাস মানে 1.5 ঘন্টা করে, বুঝতেই পারছেন আজকে এখনো 1 ঘন্টা ক্লাস হয়নি। অনেক কিছু জানতে পেরেছেন। এবং আমাদের ট্রেনিং কেমন হয় এই কোয়ালিটি সম্পর্কে আপনারা সবাই জানেন। যারা জানেন না, তারা হয় আজকের ট্রেনিং থেকে আন্দাজ করে নেবেন, না হলে খবর নিয়ে নেবেন যে কেমন হয় আমাদের ট্রেনিং। এটুকু বলতে পারি, আহ, আপনি নিরাশ হবেন না কোনোভাবেই এই কোর্সে জয়েন করলে, কারণ কোর্সটাতে কত খরচ? মাত্র 2,999 টাকা। আবার যদি আপনার এককালীন অসুবিধা থাকে, দুটো পার্টে দিতে পারেন, কিন্তু দুটো পার্টে দিলে একটু বেশি খরচা হবে। 1,699 টাকা করে, সরি, 1,599 সম্ভবত করে দুবার দিতে হচ্ছে, মানে 200 টাকা বেশি লাগছে। দুবার বলতে এখন একবার, আর কোর্সটা চলাকালীন মাঝখানে একবার। ওকে। তো এটা আমরা 1 মাসের মধ্যে কমপ্লিট করব। কেন? মার্চ মাস, যা কিছু শেখার এই সময় শিখে না নিলে মার্চ মাসে লাভ হবে না। তো এই কোর্সটা এখন কেন, এটা প্রায় বছরই আমি এই সময় করি। কেন করি? কারণ মার্চ মাস এমন মাস যে মাসে অবজেকশনটাকে হ্যান্ডেল করার জন্য আপনার বেশি টাইম নেই। একটা অবজেকশন নিয়ে আপনি অনেক দিন পড়ে থাকতে পারবেন না। আপনাকে অন স্পটে অবজেকশনটা ম্যানেজ করে নিতে হবে, করে নিয়ে তাকে ওই দিনই পলিসিটা বিক্রি করার চেষ্টা করতে হবে। বড় জোর যদি ওই দিন নাও করে, নেক্সট দিনে করাতে হবে। অন্য মাস হলে আমরা তাকে সময় দিতে পারি, আমরা নিজেরও সময় নিতে পারি। কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাসে একবার সিটিংয়ে পলিসি করাতে হবে। আর এই কারণে এই সময় অবজেকশন আসার ফলে প্রচুর পলিসি হয় না। বাট আপনি যদি অবজেকশনগুলোকে হ্যান্ডেল করতে শিখে যান, তাহলে পলিসি হবে। আর শুধু তাই না, আপনি এই কোর্সটা করলে আরেকটা দারুণ জিনিস শিখে যাবেন। সেটা হচ্ছে অবজেকশন আসবেই না, বা কম আসবে, এমন ভাবে আপনার প্রেজেন্টেশন করাও শিখে যাবেন। মানে একটা হলো ওষুধ শিখে যাবেন, মেডিসিন, যে কি ওষুধ দিলে রোগটাকে সারাতে পারবেন। আর একটা হলো প্রিভেনশন শিখে যাবেন, যে কেমন ভাবে প্রেজেন্টেশন করলে অবজেকশন কম আসবে।
অবশ্যই শিখবেন, কারণ এই কোর্সটা, হ্যাঁ, এবার আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে আপনি আগে আমার কাছে এই কোর্স করেছেন, আবার নতুন করবেন কিনা। দেখুন, আমরা আজ যদি ডিনার করি কালকেও ডিনার করব, কারণ রোজ না খেলে আমরা এনার্জি পাই না। খাওয়াটা রোজ দরকার, কিন্তু ট্রেনিং রোজ না হলেও বছরে একবার করে এক একটা টপিকের ওপর নেওয়া দরকার। না হলে গত বছর যদি করেও থাকেন, যা শিখেছেন তার অনেক ভুলে গেছে। তাছাড়া অনেক জিনিস আপডেট হয়েছে, অনেক কথা নতুনও শুনবেন। তাই যদি আমার এই কোর্স একাধিকবারও করে থাকেন, তাও বলবো আপনি অবশ্যই কোর্সে জয়েন করুন। যেটুকু অর্থ এবং যেটুকু সময় এখানে দেবেন, বিনিময়ে আপনি নিশ্চিত রেজাল্ট পাবেন। আর আমাদের যে কোনো কোর্স, মানে এই ধরনের যে কোনো আহ, মানে ছোট কোর্সগুলো, এগুলো আপনার গ্যারেন্টি দেওয়া থাকে। আপনার যদি মনে হয় যে আপনি এখানে অবজেকশন অ্যান্ড লিঙ্ক শিখে আপনার ভালো লাগেনি, আপনি টাকা ফেরত নিয়ে নেবেন এখান থেকে। শুধু লিখতে হবে আমার আই এম নট স্যাটিসফাইড, ব্যাস পেয়ে যাবেন। তো চলুন, 2 নাম্বার যেটা, বিমার বিষয়ে কথা বলার মতো সময় নেই। আমি আগে অবজেকশনগুলোকে চিহ্নিত করে দিচ্ছি 7টা, তারপর আমি অ্যান্সারের টেকনিক কিছুটা করে বলবো। বিমার বিষয়ে কথা বলার মতো সময় নেই, তার মানে সময়ের প্রবলেম দেখাচ্ছে, অথবা আপনাকে নেগলেক্ট করছে। এই দুটো হতে পারে। আপনাকে কিন্তু এখানে রাগ করলে চলবে না, অভিমানও করলে চলবে না, এটা মানুষ বলতেই পারে। আপনাকে যেটা ভাবতে হবে যে সময়ের প্রবলেম যে দেখাচ্ছেন, সত্যি আপনি অড টাইমে চলে যাননি তো তাকে, বা সত্যি তিনি এত ব্যস্ত যে তিনি আপনাকে টাইম দিতেই পারছেন না, হতে পারে। কিন্তু যদি দেখেন না, ওনার অত ব্যস্তও নয়, বা আমি অড টাইমে বলছিও না, অথচ উনি বলছেন আমার বিমার বিষয়ে কথা বলার মতো সময় নেই, তার মানে ওনার, উনি আপনাকে পাত্তা দিচ্ছেন না। বা আপনাকে ঠিক বলা ভুল, হয়তো ইন্স্যুরেন্স কনসেপ্টটাই ওনার ভালো লাগে না, কিংবা কোনো কারণে ইন্স্যুরেন্সের ওপর ওনার নেগেটিভ হয়ে আছে, বা একাধিক ব্যক্তি ওনাকে বিরক্ত করেছেন বা করেন, এগুলো হতে পারে। যেমন বুঝবেন তেমন অ্যান্সার হবে, তাই না? চলুন, 3 নাম্বার, বিমা পলিসিতে বিমা পলিসিতে আগ্রহী নই। এই 2 নাম্বারের মধ্যেও 3 নাম্বারটা লুকিয়ে থাকতে পারে, কিন্তু 3 নাম্বারটা আলাদা করে হতে পারে। কারণ অনেক মানুষ আপনাকে বলতে পারে যে দেখো ভাই, এলআইসি ছাড়া অন্য কিছু বলো তো আমি ঠিক আছে, আমি শুনবো, বাট এলআইসি শুনবো না। এই আগ্রহী নই অনেকগুলো কারণ হতে পারে। তার মনে হয়েছে আমার অনেক বিমা করা আছে, তার মনে হয়েছে বিমা ভালো জিনিস না, কিংবা নেছকি অজুহাত আপনার হাত থেকে বাঁচার জন্য। ওকে। 4 নাম্বার, অন্য কিছু কিনতে চান, বিমা নয়, অথবা এলআইসি নয়। হয়তো তিনি ফাইন্যান্স প্রোডাক্ট নেবেন, কিন্তু বিমা নেবেন না। আগেরটার সঙ্গে এটার মিল আছে 3 নাম্বারের সঙ্গে, কিন্তু এক নয় দুটো। বিমা পলিসিতে আগ্রহী নয়, মানে বিমার কনসেপশনটা ভালো লাগে না। আর অন্য কিছু কিনতে চান, বিমা নয়। আচ্ছা, এই দুটোর মধ্যে মনে হচ্ছে এক, তো পার্থক্যটা বলে দিই। বিমার পলিসিতে আগ্রহী নয়, মানে কিন্তু উল্টো দিকে এটা এটা বোঝানো যাচ্ছে না, মানে বুঝতে পারছেন না আপনি যে উনি সঞ্চয়ে পলিসি, এলআইসি পলিসি তো নিতে চাইছেন না, কিন্তু সঞ্চয় করবেন কিনা, বিনিয়োগ করবেন কিনা, আদৌ সেভিংস জিনিসটাই তার ভাল লাগে কিনা, এটা বুঝতে পারছেন না এখান থেকে। কিন্তু এইখান থেকে আপনি বুঝতে পারছেন যে তিনি এলআইসি নেবেন না, কিন্তু অন্য কিছু নিতে চান। এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে এলআইসি অতটা আর্জেন্ট নয়, পরে দেখবো, অর্থাৎ এখন না পরে কিনবো, এইরকম যারা অবজেকশন দেয়। এটা কিন্তু খুব টাফ অবজেকশন, 5 নাম্বারটা। 6 নাম্বারটা হচ্ছে বিমা পলিসির ফেরত মূল্য কম, মানে রিটার্ন কম, বিমায় টাকা কম পাবো। আর 7 নাম্বার হচ্ছে, এটা 6 নাম্বার কিন্তু খুব টাফ অবজেকশন, জানেন আপনারা। 7 নাম্বার হচ্ছে রাজি আছেন, কিন্তু কবে কিনবেন তার প্রতিশ্রুতি দেবেন না। অর্থাৎ রাজি আছে কিন্তু আপনাকে ঝুলিয়ে রাখবে, অর্থাৎ ক্লোজ হচ্ছে না, ক্লোজ প্রবলেম আসলে এটা। কিন্তু তবু এটা অবজেকশন, যখন সে বলছে পরে করব, আর করলে তোমার কাছে করব, তোমাকে আমি ডেকে নেবো, এই অবজেকশন। দেখুন, এর বাইরেও প্রচুর অবজেকশন আছে, প্রচুর। যার জন্য প্রায় 30খানা অবজেকশনের ওপর, হ্যান্ডেলিং এর ওপর ওই কোর্সটা করব আমি, যে কোর্সটার ব্যাপারে আমি বলছিলাম। বাট এখানে আমি মানে খুব অবভিয়াস 7টা অবজেকশন আপনাদের সামনে তুলে ধরলাম। তো চলুন এবার আমি সংক্ষেপে এগুলোর
ক্লুতে চলে যাই। যখন আমি ক্লাস করব, মানে কোর্সের ক্লাস, তখন আমি কিন্তু প্রতিটার আমার পিডিএফ আছে বিভিন্ন রকম। তো সেই পিডিএফ গুলো দেখাবো, সেখানে আমার পয়েন্ট টু পয়েন্ট দেওয়া আছে, আবার অনেক কিছু লিখে দেখাবো, অনেকগুলো আমি মৌখিক করেও দেখাবো যে কিভাবে উত্তর দেবেন ইত্যাদি। বাট আজকে তো ক্লাসের মানে কোর্সের ক্লাস না। হ্যাঁ, সুকুমার বাবু, অনেক দীর্ঘমেয়াদ এগুলো তো আছে। আমি এখানে 7টা, এই যে কেউ যদি বলে এলআইসি অনেক দীর্ঘমেয়াদ, তার মানে এই যে এলআইসির কনসেপশনটাই পছন্দ নয়, তার মধ্যে একটা কারণ হতে পারে, তার তার মধ্যে একটা কারণ। তো যাই হোক, বাজেটের অভাব বা টাকার অভাব, এইটা যখন কেউ প্রশ্ন করবে, আমি কিন্তু আজকে ওয়ান লাইনার অ্যান্সার দেবো না, ছোট ছোট। ওকে? কিন্তু যেটুকু অ্যান্সার দেবো এইটাই সব জায়গায় প্রযোজ্য নয় কিন্তু, হ্যাঁ, এটা একটা জাস্ট ওয়ান লাইনার অ্যান্সার। ওকে? কারণ আজকে অল্প করেই দেব। তো দেখুন, যে কেউ যখন বলবে বাজেটের অভাব, টাকার অভাব, প্রথম আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিন্তু তার কথাটাকে স্বীকার করতে হবে। আপনাকে কিন্তু এরকম বললে চলবে না যে আপনার মতো মানুষের আবার টাকার অভাব হয়, এসব বললে চলবে না। আপনাকে বলতে হবে যে স্যার, ধনী দরিদ্র যে মানুষই হোক না কেন, নতুন কোনো বড় কিছু করতে গেলে অনেক সময় তার বাজেট থাকে না, বা টাকার অভাব হতে পারে। স্যার, টাকার অভাব বা টাকার প্রবলেমটার সলিউশন আসতে পারে, কিন্তু তার আগে নির্দিষ্ট করে একবার ভেবে নেওয়া যায় যে আপনাকে যে বীমাটা আমি দেখিয়েছি, বা যে পরিকল্পনাটা আপনার ফ্যামিলিকে সুরক্ষিত রাখার জন্য আপনি নিতে চলেছেন, সেই পরিকল্পনাটা সম্পর্কে আপনার কোনো ডাউট আছে কিনা, সেই স্কিমটা আপনার পছন্দের কিনা। আর যদি পছন্দের হয়, তাহলে স্যার আপনি আমাকে অন্তত দুটো পয়েন্ট বলুন যে কোন কারণে আপনার এই স্কিমটা পছন্দ হয়েছে। টাকা থাকা না থাকা পরের প্রশ্ন স্যার। অর্থাৎ আপনি ঘুরিয়ে তাকে একটু প্রশ্নে ফেলে দিন। কেন এটা করলেন? কারণ আপনি বোঝার চেষ্টা করছেন যে সত্যি টাকার প্রবলেম, নাকি ওনার এলআইসি পলিসিটাই পছন্দ হয়নি, নাকি উনি আপনাকে অজুহাত দিচ্ছিলেন বা আপনাকে এড়িয়ে যেতে চাইছেন। যদি দেখেন যে তিনি আপনাকে একটা দুটো পয়েন্ট বলতে পারলেন, বা মন থেকে বললেন যে হ্যাঁ আমার দেখো এই পলিসিটা এই জন্য আমার ভালো লেগেছে, খারাপ লাগেনি, তখন আপনি বললেন স্যার পয়েন্ট কি, পয়েন্টে ভালো লেগেছে যদি একটু বলেন। আপনি ধরিয়ে দেবেন না, তাকে বলতে দিন। যদি বলতে পারে, অন্তত একটা পয়েন্টও বলতে পারে ভালো করে, এবং বলার সময় আপনি খেয়াল করবেন বডি ল্যাঙ্গুয়েজ, মন থেকে বলছে কিনা। যদি দেখেন হ্যাঁ এর পয়েন্টটা ভালো লেগেছে, পলিসিটা ভালো লেগেছে, তখন এবার আপনি উত্তরে অন্যভাবে উত্তরে চলে আসুন। আর যদি দেখেন যে না, ওনার এলআইসির ব্যাপারটাই ভালো লাগেনি, তখন কিন্তু জানবেন বাজেটের প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে ওনার এলআইসিটাই পছন্দ হয়নি। তখন কিন্তু ঘুরিয়ে আবার আপনাকে রিপ্রেজেন্টেশন করতে হবে, হালকা করে হলেও, নিড অফ এলআইসি, ইমোশন তৈরি করতে হবে, লজিকটা তৈরি করতে হবে। উত্তরটা টাকায় থাকবে না, তখন উত্তরটা আবার নিডে চলে যাবে, নিড প্রবলেমে। তো যাই হোক, যদি কেউ কারো বুঝে যান যে না ওর টাকাই সত্যি প্রবলেম, তখন আপনি উত্তরে এইভাবে চলে আসুন। স্যার দেখুন, আমি আগেও বলছিলাম, বলবেন ধনী দরিদ্র সকলেরই বাজেটে অনেক সময় থাকে না। তো স্যার, আপনাকে আমি যতটা চিনি তাতে করে প্রথমবারের প্রিমিয়াম যেটা, সেটা হয়তো আপনি দিতে পারবেন, হয়তো দিতে পারবেন। যদি খুব অসুবিধা হয়, ইয়ারলি না করে আপনি হাফ ইয়ারলিও করতে পারেন। বাট হয়তো আপনি এটা ভাবছেন যে আপনি এই বছর নয় দিয়ে দিলাম, হয়তো আমি কোনো একটা জিনিস থেকে ত্যাগ স্বীকার করে আমি এলআইসিটা করে নিলাম, কিন্তু নেক্সট ইয়ারে কি হবে, আমি এটাকে এত বছর কন্টিনিউ করতে পারবো কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনি যে খাত থেকে সরিয়ে এলআইসিতে আনবেন, সেই খাতটার ব্যাপারে কি হবে। স্যার, প্রথমত একটা জিনিস বলি, যে কোনো খাত থেকে সরিয়ে যখন আপনি এলআইসিতে রাখছেন টাকাটা, সেই খাতটাও কিন্তু আপনার পরিবারের জন্যই, আর এলআইসিও কিন্তু আপনার পরিবারের জন্য। কিন্তু স্যার, আপনি একটা জিনিস খেয়াল করবেন, যে আর্থিক সুরক্ষা এবং সঞ্চয় শুরু করাটা কিন্তু বেশি আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, বেশি আর্জেন্ট। আর বিশেষ করে এই ধরনের ভালো জিনিসগুলো না, একবার না হলে হঠাৎ করে আর হয় না, আবার অনেক বছর পিছিয়ে যেতে পারে। তাই আপনাকে বলবো স্যার, যে কোনো খাত, যে খাত থেকে টাকাটা সরিয়ে এখানে রাখবেন,
বা কোনো একটা খাতকে এখন অফ করে দিলেন, কোনো একটা খরচকে এখন অফ করে দিলেন, দিয়ে এখানে রাখলেন, এটা কিন্তু সম্ভব। আর স্যার, যদি আপনার টাকাটা ব্যাংকে থাকে, তাহলে ব্যাংক থেকে সরিয়ে এলআইসিতে রাখছেন। একটা ব্যাংকের থেকে আর একটা ব্যাংকই ভাবুন এলআইসি। ওখানে টাকাটা শুধু সুদ পেত, আর এখানে কিন্তু আপনার টাকাটা সুরক্ষা পাচ্ছে। আপনার একটা 3 ধরনের ইন্স্যুরেন্স চালু হয়ে যাচ্ছে, আপনার ট্যাক্স ফ্রি ইনকাম চালু হয়ে যাচ্ছে, এভরিথিং স্যার। আর যদি ভাবেন যে নেক্সট ইয়ার কি করে চালাবো, স্যার, আমরা যখন লোন নিই, আমরা যখন কোনো ইএমআই চালাই, তখন কিন্তু আমরা এটা ভাবি না যে আমরা ইএমআইটা চালাবো কি করে। আমরা আসলে তখন আমাদের প্রবলেমটাকে সলভ করে দিই, তারপরে ইএমআই ঠিক চলে কিন্তু স্যার। ঠিক সেরকম ইএমআই তো তবু ইন্টারেস্ট সমেত দিতে হয়, কিন্তু এলআইসি, এলআইসি হচ্ছে গুড ইএমআই স্যার, লোনের ইএমআই নয়। এটা ঠিক চালাতে পারবেন, কারণ আপনি আপনার ফ্যামিলিকে ভালোবাসেন, ফ্যামিলির জন্য ইনকাম করছেন, আরও না হয় কিছু এক্সট্রা ইনকাম করতে হবে কিংবা কিছু খরচের কাটিং করতে হবে। আর এমন হয় না স্যার যে নিজের ইচ্ছায় নিজের পরিবারকে ভালোবেসে পলিসি কিনলো, কিন্তু সে চালালো না, এমন হয় না স্যার, চালাতে পারে। তাছাড়াও স্যার কোনো কারণে বন্ধ হলে তাকে আবার রিভাইভ করার ব্যবস্থা আছে। এইরকম উত্তর দেবেন, এইটুকু আমি সংক্ষেপে বললাম, অ্যাকচুয়ালি আরো উত্তর দিতে হবে, মানে আরো অনেক ধরনের উত্তর আছে। এবার হচ্ছে বিমার বিষয়ে কথা বলার মতো সময় নেই। এটা খুব সাধারণ একটা অবজেকশন, কিন্তু এইখানে এর হ্যান্ডেলিং সেইভাবে নেই। এর হ্যান্ডেলিং মানে আপনাকে বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি সে হয় ভুল টাইমে আপনি চলে গেছেন, অথবা তার এলআইসির প্রতি নেগেটিভ হয়ে আছে। তাহলে এখানে কি করার দরকার, এখানের হ্যান্ডেলিংটা কি জানেন, এখানে বিশেষ কিছু কথা বলে লাভ নেই, আপনি তাকে বিতর্ক করেও লাভ নেই। আপনি বুঝে নেবেন যে অবজেকশনটা আসছে মানে আপনার ফল্ট হচ্ছে। কি ফল্ট? হয় তার সাথে আরো বেটার রিলেশন তৈরি করা দরকার ছিল, অথবা তার সঠিক টাইমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়া দরকার, অথবা তার এলআইসির প্রতি যে ভুল ধারণা বা রাগ, সেটাকে কাটিয়ে দেওয়া দরকার। তাহলে আপনি এর উত্তরে কি বলবেন? যদি কেউ বলে বিমার বিষয়ে কথা বলার মতো সময় নেই, তাকে বলবেন স্যার, তাকে এভাবে বলবেন যে স্যার, আমি সঠিক মানুষের কাছেই এসেছি, কারণ অ্যাকচুয়ালি যারা খুব ব্যস্ত মানুষ তারাই সফল মানুষ। আর যে কোনো সফল মানুষই সবচেয়ে আগে কিন্তু সঞ্চয় বিনিয়োগ করে, বিমাও করে। তবে যে কোনো কারণে আপনার হয়তো বিমা কনসেপশনটা পছন্দ নয়, বা হয়তো আপনার অনেক বিমা করা আছে, হতে পারে। তবুও স্যার, আমি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসাবে আপনার এই মতামতকে সমর্থন করি, যে আপনার অত্যন্ত সময় সংক্ষেপ। তবুও আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট, যে আপনার ফ্যামিলির জন্য একবার মিনিট 15 সময় আমাকে বিয়ার করবেন, মানে আমাকে একটু সহ্য করুন। আজকে না হলেও নেক্সট দিন আমি মিনিট 15 আপনাকে কিছু কনসেপশন দেবো, কিছু আইডিয়া দেবো, যেগুলো হয়তো আপনি জানেন, কিংবা নতুনও কিছু। আর নতুন যে জায়গা থেকে আপনি কিছু আইডিয়া পাবেন, পাশাপাশি আমি কিছু আইডিয়া পাবো আপনার থেকে। এই যে বিমার বিষয়ে আপনি কেন কথা বলতে চান না, বিমার প্রতি আপনার পজিটিভ নেগেটিভ কি ধারণা আছে, একটু জেনে নেবো স্যার। প্লাস শুধু বিমা না, সঞ্চয়, বিনিয়োগ, অর্থ সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশন আপনাকে আমি দিতে চাই, যেটা আপনার আজ না হয় কাল কাজে লাগবে স্যার। বিমা পলিসি কিন্তু বিক্রয় আমি করি না। কেন? ভার্চুয়ালি বললাম স্যার। দেখুন, আমি মনে করি যে ইন্স্যুরেন্স ক্যান নট বি সোল্ড, ইন্স্যুরেন্সকে বিক্রয় করা যায় না। ইন্স্যুরেন্স শুড বি পারচেস, ইন্স্যুরেন্সকে কিনতে হয়। তাই আমি এই কনসেপশনে চলি, যে সেই ব্যক্তি যতক্ষণ না নিজে থেকে কেনে, ততক্ষণ আমি তাকে জোর করে বিক্রি করি না। কিন্তু নেওয়া উচিত কিনা, উম, না নেওয়া উচিত কিনা, নিলে কোনটা নেবে, কোনটা বেটার, কোনটা কম বেটার, এটা আমি অবশ্যই তাকে দেখাবো স্যার। এবার 3 নাম্বার, বিমা পলিসিতে আগ্রহী নই। কেউ ডিরেক্টলি যদি আপনাকে বলে দেয় যে আমি বিমা পলিসিতে আগ্রহী নই, তখন তাকে বলা যে স্যার, আহ, তাকে এইভাবে বলুন যে স্যার বা দাদা, যে আপনি সরাসরি যে কথাটা বললেন, এই কথাটার পরে অ্যাকচুয়ালি আমার আর কোনো কথা বলা সাজে না। তবুও আমি একজন অ্যাডভাইজার হিসাবে অন্তত আমার এটুকু জানার অধিকার থাকবে, এবং আমি চাইবো, আমি জানবো যে কোনো একটা জায়গায় আপনার নিশ্চয়ই বীমা পলিসির ওপর আগ্রহ নষ্ট হয়েছে, অথবা আপনার কাছে যথেষ্ট বীমা করা আছে, তাই আপনার নতুন পলিসিতে আগ্রহ নেই।
এর মধ্যে কোনটা ঠিক স্যার? অনেক পলিসি করা আছে বলে আপনার মনে হচ্ছে আর পলিসির দরকার নেই, নাকি বিমার কনসেপশনটাই আপনার পছন্দ না? অর্থাৎ তাকে ঘুরিয়ে একটা প্রশ্নে চলে এলেন। যাই একজনকে প্রশ্ন করে দেওয়া হয় না, তখন সে এনগেজড হয়ে যায়, যে কোনো একটা উত্তর তাকে দিতে হয়। তারপরে সে একটা উত্তর দেবে, উত্তর দেওয়া মানে আপনার কাছে সে আটকে গেল। এবার তাকে বলা যে স্যার, বীমা পলিসি সম্পর্কে আপনি আপনার কেউ না কেউ এজেন্ট আছে বা ছিল, তারা কিভাবে আপনাকে মানে আপনার সাথে কথা বলেছে, আপনার সাথে আলোচনা করেছে, আই ডু নট নো। কিন্তু আপনি আপনার মতো বুদ্ধিমান মানুষকে যদি আমি মিনিট 15 সময় পাই, তাহলে হয়তো আমি আপনাকে একটা অন্য দৃষ্টিতে বীমাটাকে দেখাতে পারবো। তবে স্যার, বীমা পলিসি কখনোই এটা কাউকে জোর করে বিক্রয় করা হয় না, উচিত নয়। এটা তাকে নিতে হয়, বা সে নেবে কি নেবে না তার সিদ্ধান্ত। বাট স্যার, বীমা পলিসির মধ্যে এমন অনেক জিনিস লুকিয়ে আছে যেটা অনেকে জানে না, বা জানানো হয় না। তো স্যার, আপনি বীমাতে আগ্রহী না হলেও নিশ্চয়ই আপনার পরিবারের ভবিষ্যৎ জীবনের আর্থিক স্বাধীনতা সম্পর্কে আগ্রহী। আপনি নিশ্চয়ই সঞ্চয়ে আগ্রহী। আপনি নিশ্চয়ই বিনিয়োগে আগ্রহী। হয়তো ট্যাক্স বেনিফিটেও আগ্রহী। তো আমি আপনাকে শুধু এই পার্টটা দেখাবো, যে বীমা পলিসির কোন পার্টটা এখনো আপনার জন্য যথেষ্ট ভালো। শুধু এইটুকু দেখাবো স্যার। কোনো শর্ত নেই, আপনাকে পলিসি নিতে হবে না, কোনো শর্ত নেই স্যার। এইটা বলুন, তাহলে এখানে রাস্তা খুলে যাবে। এখনো পর্যন্ত আপনাদের কেমন ক্লাস লাগছে? অবশ্যই যারা লিখেছেন লিখেছেন, যারা লেখেননি নতুন করে লিখুন যে ক্লাস কেমন লাগলো বা লাগছে। 4 নম্বর, অন্য কিছু কিনতে চান, বীমা নয় অথবা এলআইসি নয়। দেখুন, এই অন্য কিছু কিনতে চান, এটা অনেক মানুষ বলে এলআইসি ছাড়া আরো অনেক জায়গায় অনেক কিছু ভালো আছে। যারা এই অনেক জায়গায় অনেক কিছু ভালো আছে বলবে, তাদেরকে কিন্তু আপনাকে স্পেসিফিকেশনে নিয়ে আসতে হবে, যে স্যার, আপনি আমাকে একটা বা দুটো জায়গা দেখান যেটা আপনি এক্স্যাক্টলি আপনি মনে মনে ভাবছেন যে এলআইসির থেকে ওই জায়গাটা ভালো ছিল। ওই জায়গাটা মানে এক্স্যাক্টলি স্যার, আপনি হয় মিউচুয়াল ফান্ড মানে একটা কিছু বলুন। এবং যদি আপনি মিউচুয়াল ফান্ডও বলেন, সেক্ষেত্রে আপনি আমাকে কিন্তু কোন টাইপের মিউচুয়াল ফান্ডের কথা বলছেন সেটাও বলবেন। বা যদি কোনো স্কিম জানা থাকে যে এই স্কিমটা বেটার, মিউচুয়াল ফান্ডে তো অনেক স্কিম হয়, স্যার সেই স্কিমটা যদি বলেন খুব ভালো হয়। আর যদি আপনি কোনো ইন্স্যুরেন্স কোম্পানির কথা বলেন যে এলআইসি ছাড়া লাইফ ইন্স্যুরেন্সের অন্য কোম্পানি, তাহলে সেই কোন কোম্পানির কোন পলিসি সেটা যদি একটু বলেন তাহলে ভালো হয়। তাহলে কি হবে, আমি আপনাকে একটু কম্পেয়ার করে দেখাতে পারবো যে আপনি যা জানেন তার সঙ্গে আরো কিছু নতুন জানলেন, তাই কি না? তো ধন্যবাদ আপনারা প্রত্যেকে যারা এক্সেলেন্ট, ভেরি গুড লিখছেন, ধন্যবাদ। বাই দ্য বাই, আমার যারা এমডিআরটি কোর্স করে, $1,000,000 রাউন্ড টেবিল প্রিমিয়াম কোর্স, তাদের জন্য আমি গতকাল ডিসকাউন্ট দিয়েছিলাম 1700, অর্থাৎ 2,999 এর বদলে তারা কিন্তু পাবেন মাত্র 1,799 টাকায় টোটাল কোর্সটা। ইয়েস, 1,799। আজকেই পেমেন্ট করে দেবেন কাইন্ডলি, টোটাল কোর্সটা 2,999। হ্যাঁ, বাই দা ভাই, যারা আমার এমডিআরটি প্রিমিয়ার কোর্স করেন না, কিন্তু আমার সাথে সারা বছরে এমডিআরটি লড়াইয়ে আমার সাথে কনসালটেন্সি, ট্রেনিং, মেন্টারিং সব পেতে চান, সারা বছর সপ্তাহে 2 দিন করে ক্লাস হয় এবং আমার সাথে ফোনে প্রচুর যোগাযোগ হয়, এবং একটা দুর্দান্তভাবে মোটিভেটেড থাকবেন, প্রচুর টেকনিক পাবেন, সারা বছর হাত ধরে অনেকটা এমডিআরটি করে নেওয়ার কাজ আমরা করে দিই। যারা এটা করতে চান, তারা এখনো জয়েন করতে পারেন এমডিআরটি প্রিমিয়ার কোর্সে। এমডিআরটি প্রিমিয়ার কোর্সে জয়েন করতে গেলে অবশ্যই অনেকটাই খরচা হয়, অনেক দিন সময়ও এখানে ট্রেনিং নিতে হয়, কিন্তু ফলাফল হয় বিরাট। কারণ একজন এমডিআরটি হওয়া মানে আপনি এবছর প্রায় 11.5 লাখ টাকা ইনকাম করবেন ফার্স্ট ইয়ার কমিশন। তাই যাদের এমডিআরটি প্রিমিয়ার কোর্স করার ইচ্ছা আছে, তারাও যোগাযোগ করে নিন আমার সাথে আগামীকাল বা আজকে রাত্রে ফোন করে। তো চলুন অন্য কিছু, আমার নাম্বার তো জানেন, যে নাম্বার 9735, যে নাম্বার থেকে আপনার কাছে হোয়াটসঅ্যাপ গেছে, বা যে নাম্বারটা আপনারা জানেন ওই নাম্বারেই আমাকে ফোন করবেন। অন্য কিছু কিনতে চান, বীমা নয়, আপনি প্রথমত তাকে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন যে কোনটা। এরপর আপনি ডিরেক্টলি তার বদনাম করবেন না সেই প্রোডাক্টটা। আপনি প্রথম বলবেন স্যার, যে কোনো ফাইন্যান্সিয়াল স্কিম কিন্তু ভালো। যেমন আপনি যদি একটা জামা কাপড়ের দোকানে যান, দেখবেন অনেক ধরনের ড্রেস মেটেরিয়াল আছে, সবই কিন্তু ভালো, কিন্তু কোনটা আপনার জন্য বেস্ট, এইটা জানার জন্যই তো স্যার কতক্ষণ আপনাকে টাইম দিতে হয় ওই স্টোরে। নাহলে তো আপনি গেলেন, যে কোনো একটা নিয়ে চলে এলেন।
বা সেলসম্যান যেটা ভালো বলছে আপনি সেটা নিয়ে চলে এলেন। দেখুন, মানুষ যেটাকে ভালো বলছে সেটাই যে আপনার জন্য ভালো হবে, অন্যের জন্য যেটা ভালো হচ্ছে সেটাই যে আপনার জন্য ভালো হবে না হতে পারে। তাই স্যার, আপনার জন্য আপনার বিশেষ উদ্দেশ্যে কোনটা ভালো এটা আমি আপনাকে দেখাচ্ছি। এবার জীবন বীমা আর মিউচুয়াল ফান্ড কিন্তু এক নয়। জীবন বীমা আর পোস্ট অফিস কিন্তু এক নয়। আবার এলআইসি আর এসবিআই লাইফ কিন্তু এক নয়। এলআইসি আর ম্যাক্স নিউ ইয়র্ক লাইফ কিন্তু এক নয়। স্যার, এলআইসির এমন কিছু জিনিস আছে যেটা অন্য কোথাও পাবেন না। তো স্যার, কোন কোন জিনিস আছে আপনাকে আগেও বলেছি, দরকারে আরেকবার আপনাকে বলছি যে কি কি জিনিস আছে এলআইসিতে যেটা অন্য কোথাও। এখানে আপনাকে ওই পয়েন্টগুলো শিখতে হবে। এরপর কোন পয়েন্ট আগে বলবেন, কোনটা পরে, এবং কি কি পয়েন্ট। এবার চলুন 5 নাম্বার। এখন এতটা আর্জেন্ট নয়। 5 নম্বরে কি ছিল, এখন এতটা আর্জেন্ট নয়, পরে দেখবেন। দেখুন, এটা একটা বড় অবজেকশন। এই অবজেকশন হ্যান্ডেল না করতে পারলে ম্যাক্সিমাম পলিসি ক্লোজ করতে পারবেন না। কারণ আপনি রাজি করিয়ে ফেলবেন হয়তো কাস্টমারকে, এমনকি তার অবজেকশনের উত্তরও দিয়ে দেবেন। কিন্তু যখন মানুষ বলে যে আমি এলআইসি নেব কিন্তু আমার এখন আর্জেন্ট নয়, পরে নেব, তখন আপনি কি বলবেন? এইটা, এইটুকু টাইমে আমি কিছুতেই সমাধান করতে পারবো না আপনাদের জন্য, দুঃখিত। তবে এইটুকু বলতে পারি যে যখন থেকে আপনি প্রেজেন্টেশন করবেন তখন থেকে আপনাকে খেয়াল রাখতে হবে শুরু থেকেই যে এলআইসি কে একটা টাকার অঙ্কে না দেখিয়ে এলআইসি কে একটা জীবনের সঙ্গে যুক্ত একটা পারপাস ফুল প্রোডাক্ট আকারে দেখান। এতে ইমোশন পার্টটাকে বেশি করে দেখান, লাইফের পার্টটাকে বেশি করে দেখান। তাহলে কিন্তু আর্জেন্ট প্রমাণ করতে পারবেন, তাই কি না? আর দ্বিতীয় কথা, যে আপনি যখন প্রেজেন্টেশন করবেন তখন কিন্তু এই কথাটা বারবার বলতে হবে যে স্যার, এলআইসি শুধু গুড থিং, ভালো জিনিস এমন নয়। এলআইসি না থাকলে একটা পরিবার যে কতটা বিপদের মধ্যে থাকে, এলআইসি পরে করলে একটা মানুষের যে কতটা লস হতে পারে, সেটাও কিন্তু আপনাকে অনুধাবন করতে হবে। অর্থাৎ আপনি যখন প্রেজেন্টেশন করছেন তখন থেকেই এলআইসি দেরিতে কিনলে কি ক্ষতি, এলআইসি না থাকলে কি ক্ষতি, একবার হলেও হালকা করে টাচ করে করে যাবেন। দরকারে দু একজনের উদাহরণও আপনি মাঝখানে বলে দিতে পারেন। স্যার, এই যে পলিসিটা দেখাতে গিয়ে আপনাকে আমার মনে পড়ে গেল, 3-4 বছর আগে এক্স্যাক্টলি এই পলিসিটা একটা ফ্যামিলিকে আমি দিচ্ছিলাম। কিন্তু উনি বললেন, তখন কিন্তু আমি প্রেজেন্টেশনের সময় বলছেন, তখন অবজেকশন আসেনি, তখন বলছেন, কি বলছেন, যে উনি বললেন যে সামনে আমার অনেকগুলো কাজ আছে, অনেক খরচা আছে, এখন এলআইসিটা আমি পরে নেব, এক্ষুনি আমার কাছে অতটা আর্জেন্ট নয়। কিন্তু স্যার, দুর্ভাগ্য সকলের জীবনে আসে না, কিন্তু কারো কারো জীবনে আসে। আজকে তার ওয়াইফ যখনই আমার সাথে দেখা হয় আমাকে কিন্তু একটাই কথা বারবার বলে, যে আপনি যদি একটু জোর করে ওনাকে বলতেন যে এলআইসিটা আজকেই নেওয়া দরকার, তাহলে কিন্তু অন্তত ওনার এলআইসি যেটুকু টাকা আমরা পেয়েছিলাম, আগের পলিসি ছিল 1-1.5 লাখ টাকা পেয়েছিলাম, কিন্তু আপনি যে পলিসিটা দিচ্ছিলেন সেইটা দিলে আজকে আমার ছেলেটাকে পড়াতে পারতাম ভালো করে, আজকে তাকে কাজে পাঠাতে হতো না। অর্থাৎ অর্থাৎ ব্যাপারটা এরকম স্যার, এই আর্জেন্ট, এলআইসি সত্যিই খুব আর্জেন্ট, খুব এমার্জেন্সি সুরক্ষা না। আপনি বাড়িতে তালা বন্ধ না করে দিয়ে যদি কোথাও বেড়াতে চলে যান না, হঠাৎ মনে পড়ে গেলে আপনার কেমন লাগে? আপনার মানে ঘাম ঝরে যাবে। আরে, পুরো বাড়িটা ফাঁকা। ফাঁকা কিন্তু নয়, দরজা লাগানো আছে কিন্তু তালাটা লাগানো হয়নি। কেন? সিকিউরিটির অভাব। সিকিউরিটির অভাব এমন জিনিস না। হ্যাঁ, বাড়িতে দরজায় তালা লাগাবার জন্য অনেক রাস্তা আপনার আছে, ফিরে আসতে পারেন, কাউকে দিয়ে তালা লাগিয়ে দিতে পারেন। কিন্তু যদি কেউ প্লেনে চড়ে বা হেলিকপ্টারে, হঠাৎ হেলিকপ্টার ক্র্যাশ হয়ে যাবে, তখন তাদের মনে পড়লো যেখানে কোনো প্যারাশুট আনা হয়নি। প্যারাশুট থাকলে হেলিকপ্টার ক্র্যাশ হয়ে গেলেও তারা নেমে পড়তে পারত। তখন কিন্তু তাদের পক্ষে আর নিচে নেমে প্যারাশুট নিয়ে যাওয়ার ক্ষমতা নেই, তাই না? অর্থাৎ এলআইসি যখন আর্জেন্ট মনে হবে না, তখন আর এলআইসি করানো যাবে না। তাই স্যার, এলআইসি আর্জেন্ট হওয়ার আগেই করে নিতে হয়। বীমা পলিসির ফেরত মূল্য কম, এটা অত্যন্ত লজিক্যাল, অত্যন্ত টেকনিক্যাল প্রশ্ন। এটা এটা বড় করে শিখতে হবে আপনাকে। তবু আপনাকে একটা ক্লু দিয়ে দিই, যখনই কেউ এরকম বলবে তখন বলবেন, স্যার এই যে ফেরত মূল্য, রিটার্ন ভ্যালু, স্যার
আমি আপনাকে দেখাবো ফেরত মূল্য কম না বেশি। হয়তো আপনার মনে হতে পারে যে অনেক জায়গায় অনেক বেশি রিটার্ন পাবেন। সে তো স্যার সবচেয়ে সহজ কথা হচ্ছে, আপনি যে ব্যবসা করেন, আমাকে এলআইসির প্রিমিয়াম আকারে যা টাকা দেবেন, সেই টাকা যদি আপনি ব্যবসাতে ইনভেস্ট করেন, অনেক বেশি রিটার্ন পাবেন। তবু আমরা সব টাকা ব্যবসায় রিটার্ন করি না, কেন জানেন? কারণ ব্যবসায় শুধু টাকা ইনভেস্ট হয় না, তার সাথে আপনার ব্রেন, আপনার রিস্ক, অনেক কিছু ইনভেস্ট, কাস্টমার থাকতে হবে। তাই অনেক জায়গায় অনেক কিছু বলে রিটার্ন হবে, কিন্তু সেখানে শুধু টাকা দিই, টাকা রিটার্ন, অনেক কিছু দিতে হয়। তবুও সে ফেরত মূল্য, এই যে কথাটা রিটার্ন ভ্যালু, এটা দুটো রূপ আছে। একটা হচ্ছে টাকা দিয়ে আমি কি কি টাকা রিটার্ন কত পেলাম, আর হচ্ছে টাকার বাইরে আমি কি রিটার্ন পেলাম। স্যার, এলআইসি কে মূল্যায়ন করলে মানিটারি রিটার্ন অ্যান্ড নন মানিটারি রিটার্ন, নন মানিটারি, এই দুদিক থেকে দেখা দরকার। এরপরে বাকিটা আমি কোর্সে শেখাবো। এবার চলুন, রাজি আছেন কিন্তু কবে কিনবেন তার প্রতিশ্রুতি দেবেন না, মানে প্রতিশ্রুতি দিচ্ছেন না। এটার মানে হচ্ছে হয় তিনি বলছেন পরে কিনবো, আর নয় বললো আমি তোমাকে ডেকে নেব। এক্ষেত্রে কি করবেন? এটা স্মোকি প্রবলেম, এটা খুব অস্বচ্ছ প্রবলেম। এইটার কাজটা কিন্তু শেষকালই শুধু হবে না, এটা কিন্তু আপনার প্রথম থেকে শুরু করতে হবে আপনাকে, এই প্রবলেমটাকে সলভ করতে গেলে। তাই অ্যাপ্রোচের সময় থেকে আপনাকে তাকে দায়িত্বশীল ব্যক্তিতে পরিণত করতে হবে, তাকে গৃহকর্তার রূপ দিয়ে দিতে হবে, তাকে একটা এমন ব্যক্তি আকারে তার তার সামনেই প্রতিষ্ঠা করে দিতে হবে যে তার উপর বহু মানুষের ভাগ্য নির্ভরশীল, বহু মানুষ মানে তার পরিবারে, তাদের ভবিষ্যৎ নির্ভরশীল। তাই তার সিদ্ধান্তের প্রচন্ড দাম, এটা আপনাকে প্রথম থেকে করে যেতে হবে। আর লাস্টে গিয়ে যখন প্রতিশ্রুতি দিচ্ছে না, তখন তার কিছু ডাউট আছে, এবার আপনাকে প্রশ্ন করতে হবে, স্যার আপনি যবে কিনবেন কিনবেন, কিন্তু আপনি কি কিনবেন কি কিনবেন না এরকম কোনো ডাউটের মধ্যে রয়েছেন? যদি থাকেন, সরাসরি হয় আপনি আমাকে না বলুন। কারণ যারা এরকম কথা বলে, যেমন আপনি বলছেন স্যার প্রতিশ্রুতি দেয় না, আমরা দেখি তাদের 90% বা 80% ক্ষেত্রে পরে কিন্তু আর তাদের কেনাই হয় না। তাই স্যার আপনাকে আমি বলবো, খুব ক্লিয়ার ভাবে হয় আপনি বলুন যে না আমি পলিসিটা নেব না, তাহলে আপনিও ক্লিয়ার থাকবেন, আমিও ক্লিয়ার থাকবো, নাহলে আমি বারবার আপনাকে ফোন করবো, আসবো। আর না হলে আপনার যদি কোনো ডাউট থাকে সেটা আমাকে বলুন, যে আমার এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে না, এইটা তুমি ভয় আজকে বলো না নেক্সট দিন বলো, আর তুমি আমাকে একটা প্রমাণ করো, আমি স্যার সেটা চেষ্টা করব, এই কথাটা বলুন। এরপর যদি ডাউট বলে, তাহলে আপনি কি করবেন, প্রথমে ইমোশনাল সেলিং করবেন, আবার ইমোশন পাঞ্চ যেটাকে বলে, যেটাকে বলা হচ্ছে ইমোশনাল মোটিভেশন, ক্লোজ টাইম মোটিভেশন বলে, এটা করতে হবে। তারপর আপনি লজিক দিন, দেখবেন রাজি হয়ে যাবে, আর তার সঙ্গে এক্সাম্পল দিন। তো আশা রাখি আপনারা পয়েন্টগুলো বুঝেছেন। আমি 1 ঘন্টার ক্লাস করবো বলেছিলাম, অ্যাকচুয়ালি 1 ঘন্টা 15 মিনিট হলো। সরি। আশা রাখি আপনাদের ভালো লেগেছে, কিন্তু আরেকটু বেটার করতে পারলে ভালো হতো। শারীরিক কারণে আমি খুব বেশি করে বলতে পারলাম না। তবুও যেটুকু আমার মানে টপিক ছিল আজকে, সেটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আবার একবার স্মরণ করিয়ে দিই, $1,000,000 রাউন্ড টেবিল এমডিআরটি কোর্স যারা করছেন তাদের জন্য এই কোর্সটার ফিস মাত্র 1799 টাকা। কিন্তু যারা এই কোর্সটা করছেন না, অর্থাৎ বাকি সকলের জন্য অবজেকশন হ্যান্ডলিং এর 6টা ক্লাস, 1.5 ঘন্টা করে, 7টা ক্লাসই ধরতে পারেন 1.5 ঘন্টা করে, প্লাস প্রতিটা ক্লাসের ভিডিও রেকর্ডিং, যেটা 4 মাস থাকবে। এক একটা ক্লাস বারবার বারবার দেখতে পাবেন, পেড ক্লাস। এবং প্রতিটা ক্লাসের মানে ক্লাস নোট বা পিডিএফ নোট আপনি পাবেন। সব মিলিয়ে একটা ওভারঅল প্যাকেজ মাত্র 3,000 টাকা খরচ করে যদি আপনার একটা পলিসি বিক্রি করতে সাহায্য হয়, আমার মনে হয় না আপনার জন্য সেটা লস লস হবে। ধরে নিন এই কোর্সটা করে আপনার একটা পলিসি বিক্রি বাড়বে, তাহলেও করা দরকার। তার কারণ কি জানেন? বাংলা ভাষায় এত সুন্দর কোর্স মার্চ মাসে পাচ্ছেন, না। যদি বলেন 7 দিন আমি স্যার সন্ধ্যেবেলা কি করে টাইম দেবো, দেবেন না। 2 দিন দেবেন, 3 দিন দেবেন, তাতেও আপনার পয়সা উসুল। কিন্তু আপনি যে ভিডিও রেকর্ডিং গুলো পাবেন, সেই ভিডিও রেকর্ডিং গুলো শুনবেন, মাঝে মাঝে দেখবেন, যতটুকু দেখবেন দ্যাটস ইনাফ। 4 মাস থাকবে, মার্চ পেরিয়ে যাওয়ার পর এপ্রিল মেতে আবার দেখে নেবেন,
নেক্সট ইয়ারেও আপনার কাজে লেগে যাবে। এর থেকে বেটার আর কি বলবো, অনেক বুদ্ধি দিয়ে দিলাম। তো চলুন, যারা এক্সেলেন্ট লিখেছেন, চিন্তামণি বাবু, বাসুদেব পাল, ফিরোজ আলী মোল্লা, সুভাষ বাবু, তিলক বাবু, মমতা দত্ত, ভেরি গুড। উত্তম প্রধান, এক্সেলেন্ট, উনি আমাদের এমডিআরটি কোর্সে আছেন। স্বাতি আদক, খুব ভালো। কৈলাসপতি শাহ এমডিআরটি কোর্সে আছেন। সঞ্জয় হালদার, ক্যানিং ব্রাঞ্চ, ভেরি গুড, উনি আমাদের এমডিআরটি কোর্সে আছেন। বিশ্বজিৎ সর্দার এমডিআরটি কোর্সে আছেন, ক্যানিং ব্রাঞ্চ, এক্সেলেন্ট। শম্পা দেবনাথ, এক্সেলেন্ট। ওকে, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি একটা রিকোয়েস্ট করছি যে আপনারা মাইক্রোফোন খুলে নিন। কেন না, আমরা সকলে গলা মিলিয়ে এলআইসি জিন্দাবাদ বলবো। আজকে এই মুসলিম ধর্মের শবে বরাত অনুষ্ঠান, তাই মুসলিম কমিউনিটির প্রত্যেককে আমরা জানাই শুভেচ্ছা। তো চলুন আমরা সবাই মিলে গলা মিলিয়ে বলবো এলআইসি জিন্দাবাদ। চলুন, তার আগে একবার শুনে নিই আপনাদের কণ্ঠস্বরে, একবার মাইক্রোফোন খুলে নিয়েছেন যারা। কি আজকের ক্লাস থেকে কিছু উপকার লাগলো? ইয়েস স্যার। হ্যাঁ, খুব ভালো হয়েছে। ধন্যবাদ। অবজেকশনকে ভয় পেলে চলবে না, অবজেকশনকে হ্যান্ডেলিং বা ম্যানেজ করতে হবে। তো চলুন আমরা এরপরে বলবো এলআইসি জিন্দাবাদ। এলআইসি এলআইসি জিন্দাবাদ। জিন্দাবাদ। এলআইসি জিন্দাবাদ। জয় হিন্দ। জয় জয় হিন্দ। জয় হিন্দ। শুভরাত্রি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। তো